আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন কিনা? আমাকে দেখা যাচ্ছে কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। ভালো আছেন কিনা? আমরা সবাই একটু জয়েন করি। আহ সুবর্ণা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবর্ণা কেমন আছেন? সাইমন, এটার একটু উপরের দিকে ক্যামেরাটাকে সামান্য একটু কম দেখে। ঠিক আছে। আসলে আমি দুঃখিত যে আপনাদের কয়েকদিন ক্লাস নিতে পারিনি। আসলে আমি আমার লাস্ট স্মরণকালে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কয়দিন জ্বরে। এত বেশি কষ্ট পেয়েছি যে খুব বাজে অবস্থা। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তো বললেন যে আপনার তো সব ডেঙ্গুর লক্ষণ, ডেঙ্গু নেগেটিভ আসছে। তো আপনাদের যেহেতু সময় খুব কম, আর সামনেই হয়তো নভেম্বরে 46 বিসিএসের 30 তারিখে সার্কুলার আসবে। তো ডিসেম্বরের মধ্যে আমাদের এটা কোর্স শেষ হবে। আমি চেষ্টা করব ডিসেম্বরের 16 তারিখের আগে, ডিসেম্বরের 16 তারিখের আগে আমি আপনাদের কোর্স শেষ করার চেষ্টা করব। মানে আপনাদের লাস্ট ক্লাস সম্ভবত ডিসেম্বরের 16 তারিখ। যদিও রুটিনে দেওয়া আছে 31 ডিসেম্বর দেওয়া আছে, কিন্তু তার আগেই ক্লাস শেষ করে দেব। আর আজকে লেকচার 20-1, লেকচার 20-এ 3জন লেখক ছিল। একজন রোকেয়া শওকত হোসেন, তারপরে হচ্ছে মীর মোশাররফ হোসেন, আরেকজন হচ্ছেন আবুল মনসুর আহমদ। তো সেখান থেকে মানে 3জনের ক্লাস তো প্রায় দেড় ঘন্টার মতো হবে। 1.5 ঘন্টার মতো কথা বলার মতো শক্তি বা এই স্লাইড সাজানো ওটা অতটা সময় শক্তি আমার ছিল না বলে আজকে শুধু আমরা একটা ক্লাস করছি, মানে একজনকে নিয়ে। অর্থাৎ 20-1, 20-2 এরকম 2টা ক্লাস হবে। আগামীকালও ক্লাস হবে। আজকে 21 তারিখ, আগামীকাল 22 তারিখ। আগামীকাল ক্লাস হবে, 23 তারিখ হবে, 24 তারিখ হবে। অর্থাৎ টানা ক্লাস হবে। আর যে রুটিনটা আছে সেই রুটিনটা তো ফলো করবই, এবং চেষ্টা করব তার আগে আরও কিছু অতিরিক্ত ক্লাস নিয়ে শেষ করা যায় কিনা। কারণ যত দ্রুত শেষ করবো তত আমার জন্য ভালো, আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। তো যে কারণে আজকে ক্লাসটি খুব ছোট্ট, খুব অল্প। এখন ভালো আছি। এখন হচ্ছে মেনলি যে কাশির সমস্যা এবং দুর্বলতা, মানে কথা বলতে পারি না, মানে পালপিটেশন হয় বা এরকম, মানে একটু বুক ধড়ফড় করে এরকম আর কি। সমস্যা নেই, আমরা ক্লাসে চলে যাচ্ছি, অসুবিধা নেই। স্মরণ কর। আর আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্মরণ কর, তিনি একজন ডাক্তার, তিনি আমার খোঁজখবর নিয়েছেন, এবং ডাক্তার মেহেদি তিনি খোঁজখবর নিয়েছেন নিজে থেকেই। তাছাড়া আরও কয়েকজন খোঁজখবর নিয়েছেন। তো যারা খোঁজখবর নিয়েছেন প্রতিনিয়ত, তার মধ্যে 2জন ডাক্তারকে আমি বিশেষভাবে জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি যে ওনারা মারাত্মক লেভেলে দায়িত্বশীল, নিজে থেকেই তারা খোঁজখবর নিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তো শুরু করছি আমাদের ক্লাসটি। হ্যাঁ,
রোকেয়া সাখাত হোসেন। তো বেগম রোকেয়া সাখাত হোসেন আসলে বাংলার নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া সাখাত হোসেন এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন যে তার বাবা অনেক শিক্ষিত লোক ছিলেন, অনেক বেশি শিক্ষিত লোক, কিন্তু রক্ষণশীল মানসিকতা যেটা, এটা তার বাবার মধ্যে ছিল, যে কারণে তার মেয়ে পড়াশোনা করবে কিংবা বাইরে যাবে এই ব্যাপারে তিনি নারাজ ছিলেন। বেগম রোকেয়ার জীবনে 4 জন মানুষের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। একজন হচ্ছে তার বড় বোন করিমুন্নেসা, তার 2 ভাই, আর একজন হচ্ছেন তার স্বামী। এই 4 জন ব্যক্তি তার জীবনে, অর্থাৎ 3 জন পুরুষ এবং 1 জন নারী তার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো বেগম রোকেয়া সাখাত হোসেনের বড় বোন, সে স্কুলে যায়নি, কলেজে ওরকম যায়নি, কিন্তু বাড়িতে পড়াশোনা করার যথেষ্ট সুযোগ ছিল। এবং তার বড় 2 ভাই, তারা খুব স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছেন, খুব ভালো জায়গায় পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষিত। তারা তার বোনকে অনুপ্রেরণা দিয়েছেন পড়াশোনার জন্য, লেখালেখির জন্য, বাংলা পড়ার জন্য, এরকম। যদিও তাদের পারিবারিক যে হিস্ট্রি, সেখানে কিন্তু বাংলার স্থান ছিল না, ওখানে অন্যান্য যে বিষয়গুলো ছিল, আরবি, ফার্সি, উর্দু, এইগুলা, অর্থাৎ মুসলিমদের যে ভাষা বলতে তারা মুসলিমরা যেটা বুঝতো আর বুঝতো, যে উর্দু, ফার্সি, আরবি, এগুলা। তো বেগম রোকেয়া সাখাত হোসেন সম্পর্কে তো আপনারা মোটামুটি এই ব্যাপারগুলো জানেন। এখানে যেটা ইম্পর্ট্যান্ট, যে বেগম রোকেয়া সাখাত হোসেনের 9 ডিসেম্বর তার মৃত্যু এবং জন্ম একই তারিখে। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং 9 ডিসেম্বর আমরা জানি রোকেয়া দিবস। তো এই রোকেয়া দিবস এবং 9 তারিখের এইটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এবং তার যে রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে তার যে জন্ম হয়েছিল, সে এই পায়রাবন্দ গ্রামের সাথে কার সম্পর্ক, এইখানে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আর নারী জাগরণের অগ্রদূত, এটা তো আমরা মোটামুটি সবাই জানি এটা নিয়ে। এবং তার জন্মের সালটা, যেহেতু তিনি মুসলিম নারী এবং তার আগে এরকম মুসলিম প্রগতিশীল নারী আমরা দেখতে পাচ্ছি না। এবং রোকেয়া সাখাত হোসেনের প্রগতিশীলতার যে ব্যাপারগুলো, মানে খুব মারাত্মক লেভেল। এবং রোকেয়ারও পরবর্তীতে কিন্তু 32-এ মারা গেলেন। তো তার মারা যাওয়ার পরে আরও যারা ফেমিনিস্ট যারা ছিল, যারা যে নারীবাদী যারা ছিলেন, আপনারা যদি ডলস হাউসের কথা বলেন, ইবসেনের কথা বলেন, নারীবাদী, তার ওখানে একটা ডলস হাউস একটা নাটক আছে, যারা ইংরেজি সাহিত্যে পড়েছেন তারা জানেন। ইবসেনের ডলস হাউস, সেখানে নোরা নামে একটা ক্যারেক্টার আছে। তো নোরা ক্যারেক্টার, ওটাই প্রধান ক্যারেক্টার। নোরার হাজব্যান্ড নোরাকে কাঠবিড়ালি, সোনা পাখি, ময়না পাখি বলে এরকম নানান বই ডাকে। কিন্তু নোরা তার তার পরিবার ছেড়ে যে ঘর থেকে বেরিয়ে আসা, এবং তার যে এই ব্যক্তি স্বাতন্ত্র্য, অর্থাৎ নোরার কোনো ব্যক্তি স্বাতন্ত্র্যই ছিল না, তার কোনো ইচ্ছা, সব কিছু তার হাজব্যান্ড সংসার দ্বারা আচ্ছন্ন। তো ওখান থেকে তিনি যে বেরিয়ে আসছেন, এই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি আমরা আমাদের রোকেয়া সাখাত হোসেনে দেখেছি। এবং বর্তমান সময়ে যারা ফেমিনিস্ট আছেন, যারা নারীবাদী আছেন, তাদের থেকে রোকেয়া সাখাত হোসেন অনেক বেশি মানবিক এবং অনেক বেশি মানব কল্যাণের জন্য উপযোগী কথা বলেছেন। কীভাবে বলেছেন? যেমন বর্তমান সময়ে যারা নারীবাদী আছেন, তারা এই যে কী বলে, পুরুষের মানে যেরকম পুরুষ বিদ্বেষী হওয়া, কিংবা বিয়ে করবে না, কিংবা সন্তান উৎপাদন করবে না, সন্তান উৎপাদন যেন কেন শুধু নারীরাই সন্তান উৎপাদনের কষ্টটা নেবে, বা এরকম উগ্র নারীবাদী যে চিন্তাটা আছে, উগ্র নারীবাদী চিন্তা, তো ওই রোকেয়া সাখাত হোসেনের মধ্যে উগ্র নারীবাদী চিন্তা ছিল না, বরঞ্চ ওই নারীদের, অধপতিত যে জাতি, তারা যেন পুরুষের ন্যায় সমান অধিকার বা সমান সুযোগ কিংবা সমানভাবে এগিয়ে যেতে পারে, তারাও যে মানুষ এবং সমান ভূমিকা রাখতে পারে সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠায়, এবং সমাজ এগিয়ে যাবে শুধু পুরুষের ভূমিকায়, এরকম না, নারী পুরুষের সম্মিলিত ভূমিকায় পুরুষ এগিয়ে যাবে। এবং তিনি সেই নারী পুরুষের সম্পর্কটাকে একটা মানে গাড়ির সাথে তুলনা করেছেন। একটা গাড়ির যদি 2টা চাকা যদি সমান থাকে, পরিধি যদি সমান থাকে, তাহলে সেই পরিধি সমান থাকলে সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি একটা চাকার পরিধি ছোট আর একটা চাকার পরিধি হচ্ছে
বড়, তাহলে কিন্তু ছোট পরিধির চাকাটাকে, ছোট চাকা আর বড় চাকা, তো এই ছোট চাকাটাকে কেন্দ্র করে বড় চাকাটা কিন্তু ঘুরবে, সামনের দিকে এগিয়ে যাবে না। তাহলে এই ব্যাপারগুলো তিনি দেখিয়েছেন। অর্ধাঙ্গী নামে তার আছে, প্রবন্ধ আছে। এই অর্ধাঙ্গী প্রবন্ধের মতো তিনি দেখাচ্ছেন যে নারী যখন একটা বালিশের কাভারের দৈর্ঘ্য প্রস্থ মাপছে, তখন সেই নারীর হাজব্যান্ড সে চন্দ্র সূর্যের গ্রহ নক্ষত্রের দৈর্ঘ্য মাপছে। তাহলে এই যে এত ব্যবধান, জানাশোনা, জ্ঞান, সব কিছুর মধ্যে এত ব্যবধান থাকলে কখনো কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। যে কারণে নারীদেরকে এই যে ধর্মের নামে, অর্থাৎ ধর্মের বলতে অর্থাৎ ধর্মে যেটা নেই, সেই ধর্মের দোহাই দিয়ে মেয়েদেরকে যে আবদ্ধ করে রাখা, তাদের মধ্যে পর্দার কথা বলে তাদেরকে যে জীবন, আলো, বাতাস থেকে, শিক্ষা, সংস্কৃতি সব কিছু থেকে যে বঞ্চিত করে রাখার, এই ব্যাপারগুলোর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে তিনি খুব অসাম্প্রদায়িক ছিলেন। তার যে পদ্মরাগ উপন্যাসটি আছে, সেই পদ্মরাগের মধ্যে আপনারা দেখবেন যে সেখানে তারিণী ভবন একটা আশ্রম কেন্দ্র আছে, সেটাকে কেন্দ্র করে উপন্যাসটা। তো সেখানে তিনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার কথা বলছেন, এবং সেই তারই যে যে আশ্রমটা, সেটাও কিন্তু একজন হিন্দু মহিলার। তো এরকম একটি অসাম্প্রদায়িক চেতনায় তিনি পৌঁছে গিয়েছেন। তার মধ্যে এই অসাম্প্রদায়িক মানবিকতা, নারীদেরকে তুলে ধরা, এই দিক থেকে না, মানে আমরা বাংলা ক্লাসে, ধরেন বাংলা পড়াচ্ছেন অনলাইনে, একটু বদনাম করছে, বদনাম না, মানে সচেতন করা আর কি। কারণ আমরা তো আসলে মন্দ দ্বারা বেশি প্রভাবিত। তো অনলাইনে বাংলা পড়াচ্ছেন, সেখানে দেখবেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে ট্রল করা হচ্ছে। কীভাবে ট্রল করা হচ্ছে? যে স্বামীর টাকায় এটা করে ভাইরা পড়াশোনা করাইছে, আর সেই নারীদের, পুরুষের বিপক্ষে কথা বলছে। এরকম, যে আমি যেরকম বাংলা পড়াচ্ছি, এরকম অনলাইনে বাংলা পড়ান এমন শিক্ষক আপনারা হয়তো নাম জানেন। তো এরকম বেগম রোকেয়া সাখাওয়াতকে নিয়ে এরকম কটাক্ষ করে অনেক স্ট্যাটাস আমি দেখেছি। তো এটা আমার ভীষণ খারাপ লেগেছে। আসলে একজন ভাষা সাহিত্যের শিক্ষক কিংবা ছাত্র হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে অবদান আমাদের এই মুসলিম নারী সমাজের প্রতি, এবং আমাদের এই বাংলাদেশের বা আমাদের এই অঞ্চলের যারা মুসলিম নারী যারা ছিলেন, বা মুসলিম যে সমাজ, এদের ক্ষেত্রে এই বেগম রোকেয়ার অবদান কিন্তু অনেক 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 বেশি। একজন শিক্ষিত মা যদি থাকে, তাহলে কিন্তু একজন শিক্ষিত জাতি গড়ে উঠবে। সেটা নেপোলিয়ন অনেক আগে কিন্তু বলেছেন, তাই না? তাহলে একজন নারী যদি শিক্ষিত না হয়, সে যদি পৃথিবী সম্পর্কে না জানে, সে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে সে কিভাবে একজন মানে শিক্ষিত সন্তান জন্ম দেবেন বা বড় করে তুলবেন? সুতরাং নারী পুরুষ নির্বিশেষে শিক্ষা এবং পৃথিবীর আলো দেখার অধিকার রয়েছে। তো এত বড় একটি অবদান সেই বেগম রোকেয়া, এটাকে নিয়ে যখন ট্রল করা হয়, বিশেষ করে বাংলার শিক্ষকরা করেন, সেটা অনেক বেশি খারাপ লাগে। তো বেগম রোকেয়া কিন্তু দারুণ একটি কাজ করেছেন, এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তী তারা অন্যান্য অনেক নারী, সুফিয়া কামাল থেকে শুরু করে অনেকেই অনেক অবদান রেখেছেন, এবং বাংলাদেশের নারীদের অগ্রযাত্রার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য। তো তার যে পারিবারিক ব্যাপারগুলো ছিল সেখানে আমরা বলেছি, এবং মাত্র 16 বছর বয়সে এক ঊর্ধ্ববাসী বিপত্নিক, অর্থাৎ বউ মারা গিয়েছে এরকম সাখাওয়াত হোসেন, তিনি খুবই প্রগতিশীল মানুষ ছিলেন। তার সাথে বিয়ে হলে তার নামের সাথে যোগ হয় কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যোগ হয়, যদিও তার পারিবারিক নাম ছিল রোকেয়া খাতুন। এবং তার যে দুইটা ভাইয়ের নাম বলেছিলাম, বোনের নাম করিমুন্নাস বলেছি, ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম সাবের, আরেক ভাইয়ের নাম হচ্ছে খলিলুর রহমান আবু জায়গাম সাবের, অথবা শুধু খলিলুর রহমান সাবেরও বলতে পারেন। এবং তার যে বিয়ে হয়েছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং টাকা পয়সা অনেক ছিল, এবং তার হাজব্যান্ড মারা যাওয়ার পরেও তিনি অনেক টাকা পেয়েছেন, এবং সেসব টাকা তিনি নারীদের কল্যাণে তিনি ব্যয় করেছেন। তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, এবং মুসলিম নারীদের সমিতি করেছেন, এবং এই নারীরা ওখান থেকে, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত নারীরা ওখান থেকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে এই মুসলিম নারী সমাজকে এবং মুসলমানদেরকে এগিয়ে নিয়ে গেছেন, এবং মানুষকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন, পৃথিবীকে এগিয়ে নিয়ে গেছেন। তো সেই বিষয়গুলো এখানে মোটামুটি একটু লেখা আছে, আপনারা পড়বেন যে তার অবদানটা কী। এবং তিনি এই যে সাখাওয়াত মেমোরিয়াল
মেমোরিয়াল গার্লস স্কুল খুলেছিলেন, যেহেতু তার হাজব্যান্ডের টাকায় করেছেন, এই জন্য তিনি নামটা কিন্তু তার হাজব্যান্ডের নামে দিয়েছেন। এবং তিনি মহিলাদের জন্য একটা আঞ্জুমান খাওয়া তিনি ইসলাম নামে একটা তিনি শিক্ষা সংস্কৃতির একটা করেছেন, একটা কি বলে সমিতি করেছিলেন। সেই সমিতিতে নারীরা শিক্ষা গ্রহণ করতে পেরেছিল। একটু কমেন্ট পড়ি। ব্যাকরণ বইটি নতুন, ব্যাকরণ বইটি একেবারে শেষের পর্যায়ে আমার হাতে ছিল, কিন্তু এক সপ্তাহ অসুস্থতার কারণে আমি একেবারে কিছুই হাত দিতে পারি নাই। মানে আর একদিন বা দুদিন কাজ করলেই এটা আমি জমা দিয়ে দিতে পারতাম। লাস্টের এই এটা আমার জন্য হচ্ছে আর কি। বাংলাবিদ ব্যাকরণ বইটি হ্যাঁ বাজারে আসবে। হ্যাঁ, এটা যেটুকু দেরি হচ্ছে এটা আমার জন্য দেরি হচ্ছে। আমরা তার রচনায় চলে যাই যে কী আসবে। তার প্রথম যে রচনাটা আমরা মতিচুর সম্পর্কিত, তার এই রচনাটা আমাদের জানতে হবে। তো তার এই যে প্রবন্ধের গ্রন্থ এটা, তো এবং তার এই প্রবন্ধটা 2 ঘন্টায় প্রকাশিত হয়েছে। এবং এখানে তার প্রথম খণ্ডগুলোতে আমরা যে যে বিষয়গুলো জানি, তিনি এবং চাষার দুঃখ নামে তার আছে, প্রবন্ধ আছে। তিনি কি বলে গৃহ নামে, মানে গৃহ বলতে আসলে সবারই গৃহ আছে, শুধু নাই আমাদের গৃহ, অর্থাৎ মেয়েদের কথা বলছে। তো এরকম নারীদের দুর্দশার চিত্র নিয়ে, চাষারদের দুর্দশার চিত্র নিয়ে, মানুষের দুর্দশার চিত্র নিয়ে কিন্তু তার রয়েছে, প্রবন্ধ রয়েছে। এগুলো মতিচুরের মধ্যে আমরা দেখতে পাই। এবং মতিচুর দ্বিতীয় খণ্ডের মধ্যে যেটা দেখবেন আপনি, এখানে কিছু রূপকথা, কিছু গল্প এরকম আছে এবং কিছু অনুবাদও আছে। এই যে দেখেন, মেরি করেলি রচিত মার্ডার অফ দ্য ডেলিসিয়া, এই উপন্যাসের গল্পাংশ অনুবাদও কিন্তু এই মতিচুরের মধ্যে আছে। তাহলে আপনাদের এখান থেকে যে জিনিসটা আসে যে মতিচুর কী ধরনের গ্রন্থ, মতিচুর একটা প্রবন্ধ গ্রন্থ এবং মতিচুর কার লেখা। তারপরে যেটা আসবে অবরোধবাসিনী। অবরোধবাসিনীটা খুবই ইন্টারেস্টিং। এটাকে নকশাধর্মী রচনা। নকশাধর্মী রচনা মানে হচ্ছে, এর আগে আমরা নকশাধর্মী রচনা দেখেছি যে সমাজের কোনো সমস্যা, সমাজের বা মানুষের কোনো সমস্যা যখন গল্পের আকারে তুলে ধরা হয়, ঘটনাগুলো তুলে ধরা হয়, তখন সেটাকে নকশা বলে। এবং নকশা বোঝাইতে গিয়ে আপনাদের বলেছিলাম যে ইত্যাদির মধ্যে সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো যখন তুলে ধরা হয় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, ওইটাকে যদি আমি লিখিত আকারে, ছোটো ছোটো লিখিত আকারে লিখি ঘটনা আকারে, তখন সেটাকে আমরা নকশা বলছি। তো এই যে নকশাধর্মী একটা রচনা হচ্ছে অবরোধবাসিনী। সেখানে খুব ছোট ছোট গল্প দেখবেন, খুব ছোট ছোট গল্প। এই গল্পগুলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নিজে দেখেছেন তার চলাফেরার অভিজ্ঞতার আলোকে তিনি এই নারীদের এমন অবস্থান তিনি দেখেছেন। দেখা যাচ্ছে যে নারীরা কোথাও যাচ্ছে ট্রেনে রেল স্টেশনে, সেখানে দেখা গেছে তাদেরকে ওই যে কী বলে বস্তা যেভাবে ঢেকে রাখে, এভাবে নারীদেরকে ঢেকে রেখেছে। কিংবা দেখা গেছে যে একটা ওই বাড়িতে ডাকাত পড়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু পর্দার খেলাপ হবে বলে তারা ঘর থেকে বেরোচ্ছে না, পুড়ে মারা যাচ্ছে। তো এরকম ছোট 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 ঘটনা, এবং ঘটনাগুলো পড়লে আপনার খুব হাসি পাবে, খুব মজাও বলা চলে। মানে এটাকে আমরা বলতে পারি, আয়রনিও বলতে পারি, যে মজা আছে কিন্তু তার মধ্যে আবার কিন্তু, বা উইট বলতে পারি, এটার মধ্যে আবার এক ধরনের চাবুকের আঘাতও আছে। তো এরকম সবচেয়ে ছোট ছোট গল্প তিনি, মানে কোনো মানে কোনো ভূমিকা নাই, কোনো উপসংহার নাই, কিছু নাই, ছোট্ট মানে ঘটনাগুলো এরকম। যদি আপনারা পড়ে থাকেন যে এরকম একদিন শোনা গেল এরকম ডাকাত পড়েছে, তারপর এই ডাকাতে এসে বললো যে এটা খুলে দাও, ওটা খুলে দাও, সব কিছু খুলে দিয়ে দেওয়া হচ্ছে, তার একটু কান্নাকাটি করলো না, কিছু করলো না, আগুন দিয়ে দিল। কিন্তু ওই পর্দা বাইরে অনেক মানুষ এসে জড়ো হয়েছে, এখন ঘর থেকে বের হলে পুরুষরা অন্য পর পুরুষ দেখবে, এই জন্য সে ঘর থেকে বের হয় নাই, তারা পুড়ে মারা গিয়েছে। তো এরকম এটা একটা গল্প বলছে। তো এরকম ছোটো 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 প্রচুর গল্প আছে। তো এই প্রচুর গল্প দিয়ে ওই সময় নারীদের কী যে দুর্দশার চিত্র, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। এটা মাস্টার্সের পাঠ্য আছে। আমি এটার দিয়েছি, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি স্টুডেন্টদের, মাস্টার্সের স্টুডেন্টদের, যে অবরোধবাসিনী অবলম্বনে তৎকালীন নারী সমাজের তৎকালীন নারীদের দুর্দশার চিত্র আলোচনা করো। তো এই দুর্দশার চিত্র তিনি ছোট 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 গল্প দিয়ে, 47টা গল্প আছে, গল্প দিয়ে তিনি এই দুর্দশার চিত্রটাকে তিনি তুলে ধরেছেন। অবরোধবাসিনী বুঝছেন তো, যেটা অবরোধ
অবস্থায় আছে, অবরোধ হয়ে আছে ঘরের মধ্যে। সুলতানাস ড্রিম খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা একটা প্রতীক বা রূপকও বলতে পারেন। এখানে সুলতানা এবং তার বোন সারা, তার দুজনের মধ্যে একটা সংলাপ জন্মে বলতে পারেন, তারা আলোচনা করছে। তো এই সুলতানা বলতে কিন্তু আর কেউ না, সুলতানা হচ্ছে রোকেয়া নিজেই। তো সুলতানা সে একটা স্বপ্ন দেখে, যে একটা কল্পিত রাজ্য দেখে, যেটাকে আমরা লেডি ল্যান্ড বলতে পারি, যেটা হচ্ছে নারী স্থান, যেখানে নারীরা সব কিছু নিয়ন্ত্রণ করবে, মানে তিনি উল্টা দেখেন আর কি, নারীরা সব কিছু নিয়ন্ত্রণ করবেন, নারীর সব কিছু শাসন শোষণ করবেন। তো এই যে চিন্তা, এটা থেকে বা এই ব্যাপারটা, এটাও নকশা জাতীয় ব্যাপার, এবং ওখানে নারীরা সব শাসন শোষণ যত কিছু আছে পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা সব কিছু কী করবে, নারীরা করবে, এমন একটা স্বপ্ন দেখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। এটা একটা বিপরীত চিত্র আর কি, অর্থাৎ তিনি যে সমাজে বসবাস করতেন বেগম রোকেয়া, সেখানে পুরুষ শাসিত সমাজ, পুরুষ সব কিছু নিয়ন্ত্রণ করে, একেবারে পরিবার থেকে শুরু করে হাট বাজার, সমাজ, রাষ্ট্র, সামাজিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, ধর্ম, সমস্ত কিছু পুরুষরা নিয়ন্ত্রণ করে। তো এটার একটা বিপরীত চিত্র স্বপ্নে দেখেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং সেটা যদি হয় তাহলে কেমন হবে। পদ্মরাগ এটা উপন্যাস বলছে, যদিও অনেকে এটাকে উপন্যাস স্বীকার করছে না। যেমন সুলতানাস ড্রিম এটাও কি উপন্যাস বলছে, কিন্তু এটাও আসলে উপন্যাস না, নকশা জাতীয় ধরতে পারি। এটাকে উপন্যাস বলছে, আচ্ছা আমরা উপন্যাস লিখে দিই, অসুবিধা নেই। এটাকেও উপন্যাস বলছে, কিন্তু আসলে উপন্যাস বলতে আমরা আসলে যে বুঝি, উপন্যাস বলতে যেরকম বুঝি যে ওখানে থাকবে যে একটা চরিত্রের একটা পূর্ণাঙ্গতা থাকে, বা একটা বৃহৎ জীবন বোধ থাকে, একটা বৃহৎ জীবনকে দেখানো হয়, একটা ক্লাইম্যাক্স থাকে, চরিত্র উত্থান পতন থাকে, অনেকগুলো চরিত্র থাকে, একটা পূর্ণাঙ্গ একটা জীবন দেখানো হয়, ওরকম না। তো পদ্মরাগের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা একটা আইনজীবীর স্ত্রী, তার নাম হচ্ছে মিসেস তারিণী বা দিন তারিণী বলা হচ্ছে। তো তার স্বামী মারা যাওয়ার পরে তিনি অনেক অর্থ সম্পত্তির মালিক হন, অর্থাৎ এই দিন তারিণী কিংবা এটার যে আরেকটা চরিত্র আছে আয়েশা সিদ্দিকা বা জয়নব, এইগুলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যা তার নিজেকেই যেন বিভিন্ন চরিত্রের মধ্যে তিনি তুলে ধরেছেন, সেটা সুলতানাস ড্রিমস কিংবা পদ্মরাগ হোক, যেখানেই হোক, মোটামুটি তিনি নিজেকেই তুলে ধরেছেন। সুলতানাস ড্রিম কি দিয়েছি আমি, গুগল করি, অসুবিধা কি? নাজনীন তোহরা তো প্রশ্ন করেছেন, আচ্ছা আমি গুগল করে দেখছি। হ্যাঁ, গুগলে 5-এ আছে। আর হবে 8-এ সম্ভবত, এটার তো তিনি অনুবাদ করেছিলেন, অনুবাদ সুলতানাস ড্রিমটা সম্ভবত 5-এ, আর এখানে হচ্ছে অনুবাদ হচ্ছে সুলতানার স্বপ্ন, সুলতানার স্বপ্ন, এটা আগে ইংলিশে লেখা হয়েছে, তারপর তিনি এটা অনুবাদ করেছেন সম্ভবত না, এটাই হবে যে 5-এ হচ্ছে। তারপর আরেকটু গুগল করে দেখি, অসুবিধা কি। রোকেয়া দেখছি, হ্যাঁ 1 মিনিট। আরে বইয়ের কথা তেমন বলা নাই। আচ্ছা এটা আমি দেখে জানাবো না, হ্যাঁ জানাবো না, একটু মুছে দিলাম, আপাতত 5 থাকুক। তো যেটা বলছিলাম যে পদ্মরাগ
পদ্মরাগ নিয়ে বলছি। ওকে, তো এখানে একটা আশ্রম দেখতে পাচ্ছি, ওই যে যে দিনতারিণী যে তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সে একটা আশ্রম গড়ে তোলে নারীদের জন্য। তো সেই আশ্রমে দেখা যাচ্ছে যে নির্যাতিত নিপীড়িত যত ধরনের নারীরা আছে সবাই সে ওখানে আশ্রয় পাচ্ছে। এর মধ্যে যে নারীটাকে কেন্দ্র করে এই উপন্যাসটা, আমরা উপন্যাসই বলি, তার নাম হচ্ছে জয়নব বা আয়েশা সিদ্দিকা। একবার এক ব্যারিস্টারের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি তার বিয়েটা হয়নি। তখন তার ভাই সে এই তারিণী ভবনে রেখে যায়। তো তারিণী ভবনে এখানে রেখে যাওয়ার পরে সে খুব আত্মকেন্দ্রিক চুপচাপ থাকে, কিন্তু অন্যান্যদের সাথে তার পরিচয় হয় এবং কথা হয়। সবাই সবার গল্পগুলো বলে যে কে কীভাবে নির্যাতিত হয়েছে। সৌদামিনী আছে, সে তার গল্প বলে। হেলেন আছে, মিসেস হেলেন, সে তার গল্প বলে। এরকম প্রত্যেকের গল্পটা বলে। আর সবার শেষে গিয়ে মোটামুটি আমরা এখানকার যে যে আয়েশা সিদ্দিকা আছে জয়নব, তার গল্পটা আমরা জানি যে সে বিয়ে হওয়ার কথা ছিল। তো আনফর্চুনেটলি তার এই বিয়েটা ভেঙে গিয়েছে এবং এখানে সে আশ্রয় নিয়েছে। তো আশ্রয় নেওয়ার পরে এখানে যে লোকটার সাথে তার সম্পর্ক ছিল বা সম্পর্ক হওয়ার কথা ছিল, তার নাম ছিল লতিফ। লতিফ, তো সেই লতিফ একবার কাশ্মীরে গিয়ে অসুস্থ হয়, ডাকাতের দ্বারা আক্রান্ত হয়। তখন তাকে আবার উদ্ধার করে নিয়ে আসা হয়। তখন এই তারিণী ভবনের যারা নারীরা আছে তারা আবার সুস্থ করে তোলে এবং আয়েশা সিদ্দিকা অর্থাৎ জয়নব সে নিজেও সুস্থ করে। তো একটা সময় ওই যে নাম কি লতিফের একটা মহিলা, দরজাল মহিলার সাথে বিয়ে, তার ওই মহিলাটা মারা যাওয়ার পরে আবার সে বিয়ে করতে চায়। সে পছন্দ করে হচ্ছে আয়েশাকে, সিদ্দিকাকে পছন্দ করে, কিন্তু সিদ্দিকা শেষ পর্যন্ত রাজি হয় না, বলে যে সে আসলে বিয়েই কি সব কিনা। এবং তার এই একটা নারী বিয়েতেই তার সব কিছু থাকতে পারে না। বিয়ে ছাড়াও সেই নারী নিজেকে বিলিয়ে দিতে পারে মানুষের, নারীদের কল্যাণের স্বার্থে। অর্থাৎ এই যে সিদ্দিকা, এই সিদ্দিকার জন্য যেন রোকেয়া সাখাওয়াত হোসেন নিজেই। তো এখানে দেখেন তিনি কিছু কথা বলেছেন যে একমাত্র বিয়ে কোনো একটা নারীর লক্ষ্য হতে পারে না, সংসার ধর্ম ছাড়াও সে নারীদের পাশে থাকা যায়, নিজেকে উৎসর্গ করা যায়, এরকম একটা মেন্টালিটি আমরা এখানে দেখতে পাই। এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন নারীদের দুর্দশার চিত্র ঘটনা এখানে বলা আছে এবং কেন্দ্রীয় জায়গায় রেখেছে এই আয়েশা সিদ্দিকা এবং হচ্ছে ওই যে লতিফ, এবং তাদের মধ্যে একটা প্রণয় বা প্রেমের সম্পর্ক দেখাচ্ছে এবং সেই প্রণয়টা মুখ্য হয়ে ওঠে না শেষ পর্যন্ত আয়েশা সিদ্দিকার কাছে। মুখ্য হয়ে ওঠে হচ্ছে তাদের নারীদের জাগরণের যে ব্যাপার, সেই ব্যাপারটি মুখ্য হয়ে ওঠে। তো এইভাবে আমাদের পদ্মরাগ যে উপন্যাসটি আছে সেটা মোটামুটি কী হয়, শেষ হয়। তো পদ্মরাগ শব্দের অর্থ যদি দেখেন, পদ্মের মতো রাগ, অর্থাৎ পদ্মের মতো আভা যার, পদ্মের মতো রং যার, সে হচ্ছে পদ্মরাগ। তো এই পদ্মরাগ নামটিও কিন্তু দিয়েছেন। পদ্মরাগ হচ্ছে ওই আয়েশা সিদ্দিকার, মানে ওই তাকে যখন ওই আশ্রমে যখন ছিল, তখন ওই যে আশ্রমের যে মালিক দিন তারিণী বা মিসেস তারিণী, সেই মিসেস তারিণীর কাছে যখন নিয়ে আনা হয়, তখন নাম জিজ্ঞেস করে, নাম বলে সে আয়েশা সিদ্দিকা বললে, তখন বললে যে না, তোমার নাম, ও তো দেখতে একটা পদ্মরাগ। তখন তিনি নাম দেন হচ্ছে পদ্মরাগ। এই পদ্মরাগ থেকে উপন্যাসের নামটা হচ্ছে পদ্মরাগ। তো এই পদ্মরাগ যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, পদ্মরাগ বলতে কাকে বোঝানো হয়েছে, পদ্মরাগ হচ্ছে নারীর নাম, সেই নারীটার নাম হচ্ছে কি জয়নব বা ওরফে আয়েশা সিদ্দিকা। মানে এটা আসলে ওই অর্থে উপন্যাস হয়ে ওঠে নাই, এটা উদ্দেশ্যমূলক বা এটাও নকশা বলতে পারি আমরা। যারা সাহিত্যের যারা সমালোচক গবেষক তারা কিন্তু এটাকে উপন্যাস হিসেবে স্বীকৃতি দেন না, কারণ উপন্যাসের যে বৈশিষ্ট্য, যে মেজাজ, যে ঢং, সে মেজাজ ঢং এগুলির মধ্যে নেই। আমরা বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে 4-5টা গ্রন্থের কথা বলেছিলাম, যেমন নবভব বিলাসের কথা বলেছিলাম, ফুলমণি করুণার বিবরণের কথা বলেছিলাম, হুতুর পেঁচার নকশার কথা বলেছিলাম আলালের ঘরের দোলাল। তো এগুলো কিন্তু একটা উদ্দেশ্য প্রণীত ছিল।
তো যখন একটা উদ্দেশ্যপ্রণীত জিনিস থাকে তখন ওইটা আসলে সাহিত্যমানটা ঠিকঠাক মতনই তৈরি করা যায় না, বা সাহিত্যমানটা নিচে নেমে যায়। তো বেগম রোকেয়া সাখাওয়াত ঠিক উপন্যাস লেখার জন্য উপন্যাস না, ওই নারীদেরকে তুলে ধরার জন্য, অর্থাৎ তিনি তার নিজের চরিত্রটাকেই তিনি আয়েশা সিদ্দিকার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে তার ওই আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম অর্থাৎ মুসলিম মহিলা সমিতি, এটা 1926 খ্রিস্টাব্দে অবহেলিত লাঞ্ছিত নিজের নারী সমাজকে স্বীকৃত করতে তিনি গড়ে তুলেছিলেন, এবং এটা কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। সদস্য সংখ্যা ছিল 12 জন। তো এই হলো মোটামুটি আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কিত আলোচনা। যেহেতু সময়টা একটু খারাপ যাচ্ছে আমার, এই জন্য আজকের ক্লাসটা আমি অপরাধ বোধ কাজ করছে, বা খুব গিলটি ফিল করছি, বা এরকম যে আপনাদের কয়েকদিন যাবত ক্লাস নিতে পারছি না, আপনাদের পরীক্ষা, এই জন্য ক্লাসটি নিয়ে আগামীকাল ক্লাস নেব, পরের দিনও ক্লাস নেব, টানা ক্লাস চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমরা বাকি যে আরও আছে বঙ্কিমের কয়েকটা উপন্যাসের আলোচনা বাকি রয়ে গেছিলো, আর হচ্ছে আমাদের আজকে 3 জন লেখক ছিল, তার মধ্যে নাম কি কি নাম শুরুতেই তো বললাম, আবুল মনসুর আহমদ, আর আরেকজন হচ্ছেন মীর মোশাররফ হোসেন। তো মীর মোশাররফ হোসেন এবং আবুল মনসুর আহমদ সহ দেখি এই দুজনকে আগামীকাল আলোচনা করে দেবো, অসুবিধা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, হ্যাঁ। আর যত দ্রুত সম্ভব বই আনার চেষ্টা করবো আমি, হ্যাঁ। সাহিত্যের বই আসবে, হ্যাঁ, বই আসবে। মানে আমার এই অসুস্থতার কারণ হচ্ছে আসলে আমি একসাথে অনেকগুলো চাপ নিয়ে নিয়েছি, একসাথে অনেকগুলো নিয়ে নিয়েছি। মানে এই 5-6 ঘন্টা ঘুম ছাড়া সারাক্ষণই কোনো না কোনো কিছু কাজ করছি, অফিস করছি, পড়াচ্ছি, বইয়ের কাজ করছি, যে কারণে অতিরিক্ত পরিশ্রমের কারণে সম্ভবত অসুস্থ হয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।